সুনীল, তুই নোট কর, তোর ভাইয়ের না পাক্কা একটা বড় শোরুম হবে, হিউজ বড়। নিশ্চয়ই হবে ভাই। আমার স্বপ্নটা এইভাবে ভাঙতে দেবো না। আমিও না অতুল, আমিও না ভাই। একটা কথা বল, যখন একটা বাচ্চা হাঁটতে শেখে তখনও কতবার পড়ে? প্রথমে পড়ে, তারপরে ওঠে, তারপর তো হাঁটা শিখেই যায় না? হ্যাঁ ভাই, আর পড়ে ওঠা তো আমাদের রক্তে রয়েছে। আর এই দুনিয়া আমাদের বেকার ভয় পাইয়ে রেখে দিয়েছে। আমি আর কাউকে ভয় পাচ্ছি না ভাই। ব্যাস আর একটা চান্স পেয়েছি, সোজা মুম্বাই ফিরে যাব। আরে ভাই, ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখেছি, ফিল্মফেয়ারের ট্রফি হবে আমার হাতে। আর জুতে বড় বড় হোর্ডিংস ভাই, স্টারিং সুনীল রাজপুত। আর সেই নামটা বছরে শুধু 3টে ফিল্ম করবে, আর তিনটেই ব্লকবাস্টার। নিশ্চয়ই ভাই। আর এই বড় বড় স্টার যারা যারা আছে, শাহরুখ খান, অক্ষয় কুমার, এমনি বড় হয়ে গেল। এরাও অনেক স্ট্রাগল করেছে। তা নয় তো কি, আরে আউটসাইডার ছিল আমাদের দিল্লির, অনেক কষ্ট করেছে ওরা সবাই। একটা সময় তো ওরা স্ট্রাগলারই ছিল, এখন দেখ ওদের। ভাই, যে সেকেন্ড চান্স পায় না তার লাইফ না একদম পাল্টে যায়। ভাই এরকম যদি হয় না, তাহলে আমাদেরও টাইম আসবে। আর তুই এই সমস্ত ট্রাভেল এজেন্সি ছেড়ে মুম্বাই চলে যা। আরে আগুন লাগিয়ে দিবি, আগুন। আর ভাই, তুইও না এই মোবাইলের দোকানটা থেকে বেরিয়ে আয়, একটা বড় শোরুম খোল, এত সুন্দর যে যখন জিকের মেয়েরা সামনে দিয়ে যাবে না, তখন মাই গশ বলে অজ্ঞান হয়ে যাবে। এই নজর লেগে যাবে কারুর। কিন্তু এটা সত্যি নয়, কারণ আমরা আমাদের লাইফের ফার্স্ট অ্যাটেম্পটেই ফেল করে গেছি, আর পড়ছি এই দিল্লিতে। এটাই সত্যি। মুড খারাপ করে দিলি। এই সমস্ত কথা বলা দরকার ছিল। সত্যিটা না বললে কি সত্যিটা পাল্টে যায়? ভাই, আমরা সেই ধরনের পাখি যাদের কোনো ডানা নেই। আমরা দুজনেই উঠতে পারি, কিন্তু আমাদেরও ডানা মজবুত। কিন্তু আমাদের ডানাতে হাওয়া লাগবে না ভাই। হাওয়া মানে টাকা, ক্যাপিটাল। ভাই, মুম্বাই গিয়ে স্টার হওয়ার জন্য স্ট্রাগল করতে হলে না মাসে কম করে 1.5 লাখ টাকা লাগবে, আর তো শোরুম খোলার জন্য আরো অনেক বেশি। বাড়ির লোক তো দেবে না, আর লটারি তো পাবো না। তাহলে গান দিয়ে আসবে কোথা থেকে? আমাদের ওদের কাছে যেতে হবে। পাগল হয়ে গেছিস নাকি? চা খাচ্ছিস না মদ খাচ্ছিস? জানিস কি বকছিস? বকছি না, একটা জিনিস মাথায় খেলেছে। এমন একটা প্ল্যান যেটা আমাদের স্বপ্নকে সত্যি করতে পারে। স্বপ্ন সত্যি করবে না, আমাদের জীবনকে নষ্ট করবে, বুঝলি? আরে তুই এখন থেকে এইসব ভাবছিস কেন? 75 লাখ টাকা, গল্পটা 75 lakhs-এর হচ্ছে। অর্ধেক তোর, অর্ধেক আমার। আমি মুম্বাই গিয়ে ভালো করে স্ট্রাগল করতে পারবো, আর তুই নিজের শোরুমে ডাউন পেমেন্ট করতে পারবি ক্যাশে। তুই এত জোর দিয়ে কি করে বলছিস যে টাকা পাওয়াই যাবে? কারণ এটা একটা সোনার ডিম পাড়া হাঁস, আর আমি জানি ওর জন্য ওর মা বাবা 75 লাখ টাকা এমনি দিয়ে দেবে। আর এটাই আমি বলছি, তুই কি করে বুঝছিস যে ওদের কাছে 75 লাখ টাকা থাকবেই? কারণ ও আমার পিসির ছেলে, ওদের প্রচুর টাকা। আর আমার পিসি আছে না, ওর টাকার কোনো রকম অভাব নেই। আমার পিসে মশাইয়ের দিল্লিতে 5খানা শোরুম আছে শাড়ির, রোজ লাখ লাখ টাকার ব্যবসা হয় ভাই। বাড়িটা দেখেছি সোনার, দেখলে অজ্ঞান হয়ে যাবি। জয়, জয়, চলো বাবা, তোমায় খেতে দিয়ে দিয়েছি। আরে 5 মিনিট মা, প্লিজ প্লিজ। 5 সেকেন্ডও নয়। গেমস বন্ধ করো আর নিচে চলে এসো, না হলে আমি ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো। আরে মা, আমি জানি যে তুমি ওয়াইফাই এর পাসওয়ার্ড একদম চেঞ্জ করবে না। চলো তাড়াতাড়ি চলে এসো। একমাত্র ছেলে, ভীষণ ভালোবাসে ওকে। না 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 ভাই, এর মধ্যে অনেক রিস্ক আছে। যদি ধরা আরে পড়ে। ভাই দাঁড়া না, কোনো রিস্ক নেই, কেন টেনশন নিচ্ছিস ফালতু ফালতু? আরে আমরা যে জয়কে কিডন্যাপ করবো জানতেও পারবে না। ঝটপট পিসে মশাইকে ফোন করবো, আর আমি কিডন্যাপারের মতো করে কথা বলবো। আর তুই তো জানিস আমি কতটা ভালো অ্যাক্টিং করতে পারি। 1 থেকে ওকে করে দেবো। কবে করছিস? সুনীল আর অতুল তাদের স্বপ্নকে অপরাধের সওয়ারি করে ফেলেছিল। 2 বছর আগে সুনীল দেশের লক্ষ লক্ষ যুবকের মতো বাড়ি থেকে বেরিয়েছিল মুম্বাই ফিল্ম নগরীতে যাওয়ার জন্য। ফিল্ম স্টার হওয়ার স্বপ্ন দেখেছিল সে। অথচ এই 2 বছরে এমন কি ঘটে গিয়েছিল যার কারণে সুনীল
একটা জঘন্য অপরাধ করে বসলো আর বন্ধু অতুলকেও তার অংশীদার বানিয়ে নিল। জীবনের কথা বললেই তুই মজা করিস, বেশি কথা না বলে বাড়ির ব্যবসায় মন দে, যেমনটা আমন করছে। ভাইয়ের তোমার বিজনেস নিয়ে ইন্টারেস্ট আছে, সেই জন্য জয়েন করছে। আমি অ্যাক্টিং করতে চাই। আবার ওই পাগলামির কথা? আরে অ্যাক্টিংটা কি হাতের মোয়া নাকি? তুই জানিস না যে অ্যাক্টিং এর কাজ এত সহজে পাওয়া যায় না? আর ইন্টেরিয়ার ডিজাইনিং করা সোজা, কিন্তু তুমি তো করছো ভালো করে। এটা প্রপার প্রফেশন, আমি এটা ট্রেনিং নিয়েছি, অনেক বছর কষ্ট করেছি। তাহলে আমাকেও কষ্ট করতে দাও না, আমিও সাকসেসফুল হয়ে যাব তোমার মতো। দেখো, আমার মনে হয় ছেলেটার এতটাই ইচ্ছে, যখন একবার ওকে চেষ্টা করতে দাও। কি চেষ্টা করতে দেবো? কি বলছে শুনেছো? মুম্বাই যাবার কথা বলছে, ফিল্ম লাইনে। হ্যাঁ হ্যাঁ, এ আমাকে সব কিছু বলেছে। আর তুমিও তো কোনোদিন বারেলি থেকে দিল্লিতে এসেছিলে, তখন তোমার হাতে কোনো কাজও ছিল না, দিনে কলেজ আর রাতে নাইট শিফট করতে। তখনকার কথা আলাদা রকম ছিল। কিন্তু কষ্টটা তো একই ছিল, অ্যাম্বিশনটাও তো তাই ছিল বাবা। আর বাবা, দিল্লিতে 4টে লোককে আমরা চিনতাম এখানে আসার আগে। সেই সময় অ্যাপ্রেন্টিস করার অনেক সুযোগ ছিল। অ্যাক্টিং এর ব্যাপার তো তুই জানিস, লাক আর গডফাদার ছাড়া কিচ্ছু হবে না। বাবা, মুম্বাইয়ের ফিল্ম আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে 70% লোক মুম্বাইয়ের বাইরে থেকে আসে, আমার মতো। আর ওই 70%-এর মধ্যে 90% লোক ওয়ান ওয়ে টিকিট কাটে আর 3 মাসের খরচা নিয়ে ওখানে যায়। আর নিজের কেরিয়ার কষ্ট করে বানায়, কোনো গডফাদার নয়, কোনো কন্ট্যাক্টস নয়। আর লাক, তার কথা তো বলোই না বাবা। আর এমনিতেও বাবা, যখন আমরা মায়ের গর্ভ থেকে বেরিয়ে পৃথিবীতে আসি, আমরা কাকে চিনি? নিজেকেও না। আমরা সবকিছু শিখি, ধীরে ধীরে সবকিছু শিখি। এটা আমার সোনা মা, এটা আমার প্রিয় বাবা, আর এটা তোমার পুচকু ভাই। আর তারপর আমরা সবাইকে চিনতে শুরু করি, আর শিখতে শিখতে অনেক মজা করি আমরা। লাইফটা কি, শুধু শেখাই তো। আর শিখতে শিখতে সব থেকে ভালো জিনিস আমরা কি শিখি? নিজেকে জানা, ভালো করে চেনা। বাবা, আমি তোমাকে হলপ করে বলতে পারি আমি হয়তো মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে চিনি না, কিন্তু আমি চিনি আমার ভিতরের অ্যাক্টরটাকে, আমার ভিতরের স্টারটাকে। আমি নিজের অ্যাক্টিংটাকে জানি বাবা, এটাই আমার প্রাণ, এটাই আমার পরিচয়। বাবা, আবেগে নয়, একটু বুদ্ধি দিয়ে ভাব, বি প্র্যাকটিক্যাল। অফকোর্স বাবা, প্র্যাকটিক্যালি তো ভাবছি। কি ভাবছো তুমি? আমি কি ওখানে শুধু জুহু বিচটাই ঘুরতে যাচ্ছি নাকি? বাবা, পুরো প্র্যাকটিক্যাল প্ল্যানিং করে রেখেছি আমি, লাইক কস্টিং, বাজেটিং, এভরিথিং ইজ প্ল্যান্ড আপ। কি জানতে চাও তুমি, বলো না আমাকে। সুনীল, এসব করাটা কি খুবই জরুরি? হ্যাঁ বাবা, দরকার। তুমি জানো বাবা, ঈশ্বর সমস্ত মানুষকে একটা করে ট্যালেন্ট দিয়ে থাকে। কিছু কিছু মানুষ এমন হয় যারা ওই গিফটটাকে তাড়াতাড়ি খোলে, আর কিছু কিছু মানুষ আছে যারা ট্যালেন্টটাকে অনেক দেরিতে খোলে। কিন্তু আনফর্চুনেট হয় তারা যারা ওই গিফটটাকে খুলতেই পারে না। তারপর জীবনের শেষ ইনিংসে তারা ভাবে যে আমরা এই ট্যালেন্টের গিফটটা কেন খুললাম না, আমরা এই ট্যালেন্টটাকে জীবনে কেন দেখলাম না, কি আছে যেটা আমি সঙ্গে নিয়ে যাব, কি আছে যেটা আমি এখানে রেখে দিয়ে যাব। ও তো কিছুই বুঝতে পারে না। ও নিজেকে জিজ্ঞেস করতে থাকে, কে আমি, কোথায় আমি, কেন আমি আছি কি নেই। আচ্ছা বাবা, একটা কথা বলো, যেদিন তুমি প্রথমবার এই ইন্ডাস্ট্রিতে এসেছিলে, নিজের প্রথম ক্লায়েন্টকে কি তুমি চিনতে? না তো। কিন্তু তুমি একটার পর একটা কাজ পেয়ে গেলে, পরপর সাকসেসফুল হতে থাকলে, আরো হতে থাকলে। বলো না, চুপ করে রয়েছো কেন? সত্যি বলছি তো আমি। এবার মন থেকে বলবে, মুখ থেকে নয়। কি ভালো একটা না আমি, মানে সবাইকে সিরিয়াস করে দিয়েছি। ও ব্রিলিয়ান্ট। ব্যাস ব্যাস, বন্ধ কর এই নাটক। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন কাজের কিচ্ছু জানতাম না, কিন্তু আমার ট্রেনিং এর একটা কনফিডেন্স ছিল, আমি আমার কাজটা জানতাম। আচ্ছা, তুমি কি বলতে চাও আমি নিজের কাজটা জানি না? আমি অ্যাক্টিং এর এবিসিও জানি না? আরে বাবা, তুমি যদি একবারও কলেজে আমার নাটক দেখতে আসতে না, তাহলে এত ডিসকাশন আমাকে করতেই হতো না। হ্যাঁ, আমি ওর কলেজে সব নাটক দেখেছি, এ সত্যি খুব ভালো অ্যাক্টর। আর বাবা, মুম্বাইতে গিয়ে তো আমি অ্যাক্টিং ক্লাস জয়েন করব, ডান্স ক্লাসও জয়েন করব। বাবা, আমি পুরো প্ল্যানিং করে রেখেছি, শুধু যে জিনিসটা নেই সেটা হচ্ছে তোমার আশীর্বাদ। তুই কি কোনো বাজেট করেছিস সেই ব্যাপারে? হ্যাঁ, ওই কথা তো বলে রেখেছি আমি, বাকি এক্স্যাক্ট ইনফরমেশন আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিটেলসটা পেলে আমাকে জানাস। দাদা, স্টার হয়ে যাওয়ার পর ভুলে যাস না আমাদের। পাগল হয়ে গেছিস নাকি? জানিস আমি ফিল্ম ফেয়ার স্পিচও তৈরি করে রেখেছি।
গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমি সবার আগে থ্যাঙ্কস বলতে চাই আমার ভাই আমানকে। আই লাভ ইউ ব্রো, দিস ইজ ফর ইউ। যদি জীবনে কারোর কখনো কোনো ভাই হয় সেজন্য আমার ভাইয়ের মতো হয়। চলবে, নিচে নাম। অনেক হয়েছে তোর নাটক, হ্যাঁ? নিচে নেমে আয়। সুনীল, তোর বাবা হ্যাঁ বলেছে। আনন্দ ভাই, শনিবারের মধ্যে রেডি হয়ে যাবে তো? আসলে পুজোর জন্য একটু তাড়া দিচ্ছি। হ্যাঁ, হয়ে যাবে। একটা সমস্যা হয়েছিল লেবারের, আপনি টেনশন করবেন না, পুজোটা আপনার শনিবারই হবে। আর হ্যাঁ, টয়লেটের ট্যাঙ্কটা একটু চেঞ্জ করব। ওটা আমার ঠিক পছন্দ হয়নি। এই আমন, ওই সাদা ট্যাঙ্কের বদলে পিঙ্ক ট্যাঙ্ক লাগিয়ে দিস। আছেন আমাদের ইটালিয়ান মার্বেল। ঠিক আছে। আমি চলি তাহলে, হ্যাঁ? থ্যাংক ইউ। আরে রাবারের প্যাকিং দে, তারপর কাঁচটা লাগা। বাবা, আমি ভাবছিলাম কি 4 জন লোক আরো বাড়িয়ে দিই, সময় কম আছে আমাদের হাতে, কিন্তু কাজও তাড়াতাড়ি করতে হবে। দেখ, 4 জনে না হলে 5 জনকে নিয়ে নে, কিন্তু ভালো ছেলে নিয়ে আসবি, বিশ্বাসী লোক নিয়ে আসবি। ঠিক আছে। যা। হ্যাঁ বাবা, বল। হ্যাঁ বাবা, তো আমি সবকিছু সেট করে নিয়েছি আর সমস্ত ইনফরমেশনও পেয়ে গেছি। তো এই প্রগ্রেস একাডেমি বলে একটা অ্যাক্টিং স্কুল আছে, উইচ ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন মুম্বাই। বাবা, আমি ওটার অনলাইন ফর্মও ফিল আপ করে ফেলেছি। আর ওই রিয়েল এস্টেট এজেন্টসগুলো আছে না, লোখন্ডওয়ালা আর ভার্সোভা এরিয়ার মাঝখানে, ওদের আমি বলে দিয়েছি যে আমাকে কস্টিং এভরিথিং সবকিছু ইমেল করে দিতে একদম। আচ্ছা, তোর অ্যাক্টিং ক্লাসের ফিস কত? ওই 1.5 লাখ টাকা বাবা। কি 1.5 লাখ? কি তোকে অ্যাক্টিং ওখানে শেখাবে? আমি জানি বাবা এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু ওখানে যে প্রিন্সিপাল আছে না, তার নাম রঞ্জিত কাপুর। মানে বলিউডের যত বড় বড় স্টার আছে না, সবাই ওনার কাছে গিয়ে ট্রেনিং নিয়েছে। আরে বাজেটটা তো আমাকে সামলাতে হবে না? আচ্ছা শোন, ঘর ভাড়া জিম টিম মিলিয়ে তোর মাসে মোটামুটি কত হতে পারে বলতো? বাবা, আমি এখনই তো বলতে পারবো না কত টাকা খরচা হবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 6 মাস পরে পুরো খরচাটাই না খুব কমে যাবে, ট্রাস্ট মি। ঠিক আছে, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবো। হ্যাঁ ভাই, একবার যদি মুম্বাই পৌঁছে যাই না, তাহলে স্টার হয়ে যাব আমি। দেখে নিস, দ্য নিউ বলিউড স্টার হ্যাজ বর্ন। বলিউডের সোনালী আকাশের একটা টুকরো জোগাড় করার জন্য সারা দেশ থেকে শয়ে শয়ে যুবক যুবতী রোজ মুম্বাই শহরে পা রাখে এই জাদু মহানগরীতে সার্ভাইভ করার জন্য। আর প্রথম ব্রেকের অপেক্ষায় সপ্তাহ, মাস বা বছরের পর বছর লাগতে পারে। ততক্ষণ স্ট্রাগল করতে থাকা প্রত্যেক শিল্পী তাদের স্বপ্নের এক ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে যে আজ আমার নাম্বার আসবে। কিন্তু সুনীলের পুরো বিশ্বাস ছিল যে সে সুপারস্টার হবে। সুনীল বলিউডের রাজত্ব করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। প্রত্যেক শিল্পী এই উদ্দেশ্যেই আসে। দেখুন, বড় পর্দায় আর টিভি স্ক্রিনে ক্যারেক্টার কি বলে আর কিভাবে বলে সেটা স্ক্রিপ্ট রাইটার আর ডিরেক্টর ঠিক করেন, কিন্তু ওই ক্যারেক্টার কি অনুভব করেন সেটা শুধু এবং শুধুমাত্র ওই অ্যাক্টরই ঠিক করেন। অ্যাক্টর হিসেবে আপনারা আপনাদের হোমওয়ার্ক কিভাবে করেন সেটা তো পর্দাতেই দেখতে পাওয়া যায়। অ্যাক্টর হিসেবে এটা আপনাদের দায়িত্ব। এটা হলো সিঙ্গেল পয়েন্ট প্রোগ্রাম। ওই ক্যারেক্টারকে নিজের পার্সোনালিটির সাথে মিশিয়ে নিন, কুলে খান, ওর পৃথিবীটা দেখুন, ওর জীবনটা যাপন করুন, ও কিভাবে ভাবে সেটা ভাবুন। অডিয়েন্সের 1 সেকেন্ড, 1 ফ্রেমের জন্যও যেন মনে না হয় ওই ক্যারেক্টারটা বিবেক বা সুনীল, অজয়, গীতা বা প্রিয়া। ওই 120 মিনিটের মধ্যে সিনেমার অন্ধকার হলের মধ্যে অডিয়েন্সের সবসময় এটাই মনে হওয়া দরকার যে ওই ক্যারেক্টারটি ওই ফিল্মের দুনিয়ার একটা অংশ, জীবন্ত বাস্তবের পাতা থেকে উঠে আসা একটি মানুষ। আর এই রকম চরিত্র তৈরি করার জন্য ট্রেইনড অ্যাক্টর হিসেবে আপনাদের কাছে অনেক অস্ত্র মজুদ আছে: কস্টিউম, মেকআপ, ডায়ালগস অ্যান্ড ব্রিদিং।
স্যার সার্টিফিকেটসগুলো কি? কাগজের টুকরো। আমি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি, জিজ্ঞেস করুন না যা প্রশ্ন আছে আপনার। কিন্তু একটা কথা আমি আপনাকে হলপ করে বলতে পারি যে আপনার কোম্পানি আমার মতো এমপ্লয়ি কখনো পাবে না। সুনীল সুনীল সুনীল, খারাপ নয়, কিন্তু তুমি এখনো 90s এর অ্যাক্টিং স্টাইলের মধ্যে আটকে আছো। আমি তোমায় জেনে বুঝেই এই ডায়লগটা দিয়েছি, যাতে তুমি এটাকে নতুন অ্যাপ্রোচের সঙ্গে প্লে করতে পারো, ক্যাজুয়ালি আন্ডার প্লে। এটা সুনীল নয়, ক্যারেক্টার। ওই ক্যারেক্টারটার নিজস্ব সমস্যা আছে। শুধু লাইন বলো না, এই যে চেহারার এক্সপ্রেশনটা না, ওটাকে কন্ট্রোল করো, ইন্টারনালাইজ করো। শিওর। ওয়ান্স অ্যাগেন ফ্রম দ্য টপ। তুমি এইভাবে আমার উপর ফোর্স করতে পারো না বিবেক। কিন্তু কেন? এমন কি বদলে গেছে আমাদের মধ্যে? তোমার চোখ, দৃষ্টি, আওয়াজ সবকিছু বদলে গেছে। আমার তোমাকে ভালো লাগে না, ভয় লাগে। তাই প্লিজ আমায় মুক্তি দাও। 6 মাস একসঙ্গে থাকার পর তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারো না, বুঝেছো? আমার তো 6 সপ্তাহের মধ্যেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভেবেছিলাম তোমার জব নেই তাই ফ্রাস্ট্রেটেড। কিন্তু এখনো তুমি চাকরিও করছো বিবেক। যত দিন যাচ্ছে তুমি হিংস্র হয়ে উঠছো। আঘাত করা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। আঘাত তো তুমি দেখতে পাচ্ছ। অন্য কারোর চোখ, অন্য কারোর হাত এখন বেশি পছন্দ হচ্ছে তোমার। অন্য কেউ আছে না? আছে কি না? ছি, এত নোংরা কথা। আজকের পর তুমি মুখও দেখাবে না আমায়। ভেরি নাইস, ব্রিলিয়েন্ট, ওয়েল ডান। হেই, তুমি তো বিবেককে একদম ধোঁয়া করে দিয়েছিলে। সুপার পারফরম্যান্স, ইউ নো। থ্যাঙ্কস। যদিও তোমার পারফরম্যান্সও ভালো ছিল। সেটল, কন্ট্রোল। আসলে আমাদেরকে তো ট্রাই করতে থাকতে হবে, শিখতে হবে, সেজন্যই তো এসেছি এখানে। রাইট। ওকে, সি ইউ। প্রিয়া, আচ্ছা তুমি থাকো কোথায়? আন্ধেরি টেলিফোন এক্সচেঞ্জ। আর তুমি? একদম কাছেই, ওশিওয়ারা বাস ডিপো। বেসিক্যালি আমি ইন্দোর থেকে বিলং করি। আমার ড্যাড নাসিকে সেটেল হয়েছে, ওখানে একটা ফ্যাক্টরিতে উনি ইঞ্জিনিয়ার। আমার বাবা ইন্টেরিয়র ডিজাইনার, দিল্লিতে। প্রথমে তো বাবা মানছিলই না, কিন্তু যখন বাবা ফাইনালি রাজি হলো তখন একটা কথা আমি ঠিক করে নিলাম যে ভাই যাই হয়ে যাক না কেন, আমি আমার বাবাকে প্রাউড ফিল করাবই। এতটা প্রাউড যে কেউ যদি ওনাকে এসে জিজ্ঞেস করে না যে তোমার ছেলে কি করে, তাহলে বাবা যেন গর্ব করে বলে আমার ছেলে না স্টার। সেম স্টোরি আমার সাথে, ইউ নো। আর আমি তো মেয়ে, সো জাস্ট ইমাজিন। তুমি অডিশন দিতে শুরু করেছো? না তো, তুমি শুরু করেছো? হ্যাঁ, ইনফ্যাক্ট একটা অ্যাডও করেছি। ওহ ব্রিলিয়েন্ট। কোন অ্যাড? কবে আছে অ্যাডটা? একটা ছোট অ্যাড, কার ক্লিনারের। কবে দেখাবে ভগবানই জানে। ঠিকই আছে, আমিও শুরু করি অডিশন দেওয়া। ইউ মাস্ট। আসলে কি বলতো, অ্যাক্টিং স্কুল আমাদের কুয়ো পর্যন্ত নিয়ে যাবে, বাকি জল খাওয়ার কাজটা তো আমাদেরই করতে হবে। তাই যে কাজটাই পাও, জাস্ট গ্র্যাব ইট। ওর ক্লাস কখন ছুটি হবে রে? 1:30। 1:30? এই সবে 1:05, এখনো 25 মিনিট বাকি। কি করব? দেখ আরেকবার প্ল্যানটা বলে দিই। বেলটা ওইখানে বাজবে, স্কুলের গেট খুলবে, জয় বাইরে বেরোবে, আমি ওকে স্পট করবো, আর ও স্কুল বাসে ওঠার আগেই। হ্যাঁ, বলবিটা কি ওকে? ভাই সব লাইন তো মুখস্থ করে নিয়েছি, একদম ক্যারেক্টারের মতো। হাই জয়, মুভি দেখতে যাবি? মুভি দেখতে যাবে? এই প্রিয়া, আমি ভাবছিলাম যে মুভি দেখতে যাবে, মেবি কফি, মানে হোয়াটএভার, যা তোমার ভালো লাগে। কফি ঠিক আছে, কফি ভালো লাগলে তারপর মুভি। আর যদি সিনেমা ভালো লাগে তাহলে? তাহলে দুটো থাপ্পড়। বেশি স্মার্ট হয়েও না। প্রিয়া, সোজা কথা বলি, আই লাভ ইউ। আর এটাই আমার প্রপোজাল ধরে নাও। রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি। আমার অ্যান্সার ইয়েস, আই লাভ ইউ টু। হ্যাঁ প্রিয়া। সুনীল কোথায় আছো? আমি অফিসে যাইনি, কিন্তু একটু কাজে ব্যস্ত আছি। 2 দিন ধরে তুমি আসোনি, না কোনো কল না মেসেজ। হ্যাঁ, ওই শিডিউলটা খুব টাইট চলছে না, সেজন্যই। বাই দ্য ওয়ে, একটা গুড নিউজ আছে, আমরা কাল মুম্বাই ফিরছি। কি? হ্যাঁ,
আমরা যেটা মাঝখানে ছেড়েছিলাম না সেটা আবার শুরু হচ্ছে। আর ইউ সিরিয়াস? আমি অ্যাক্টিং এর ব্যাপারে কখনো মজা করি নাকি? কিন্তু ফান্ডিং কিভাবে হবে সুনীল? ফান্ডিং এর কথা তুমি একদম ভেবো না। আমরা 1-2 বছরের জন্য আরামসে নিজেদের সামলে নেবো মুম্বাইতে। কিভাবে করলে তুমি বলো না? কয়েকদিন পর যখন দেখা হবে তখন সব বলবো, ঠিক আছে? ভাই কি হলো? প্রিয়া রেডি আছে তো? কার জন্য? আরে আমাদের প্ল্যানের জন্য। এখনো পর্যন্ত আমি ওকে কিচ্ছু বলিনি। আরে আমি তো জানি আমরা ওর বাড়িতে রাখবো। ওর বাড়িতে রাখবো না তো কার বাড়িতে রাখবো? আরে ওর বাড়িতেই রাখবো, তার টেনশন নিস না, বাকি আমি সামলে নেবো। আরে চৌধুরী সাহেব, আমি গেছিলাম ওখানে 3-4 বার। শুনে, আরে চৌধুরী সাহেব, আমি গেছিলাম ওখানে 3-4 বার। আমি ফোন করার চেষ্টাও করি, আরে আমি ফোন করার চেষ্টাও করি, কিন্তু পঙ্কজ বাবু দেখাই করেন নাই। Hi, I'm Sunil Rajput. I stand 5 feet 10 inches tall. I'm 23 years of age and my profiles are... আরে চৌধুরী বাবু, কতবার গেছিলাম আমি ওখানে? সরি স্যার, ফার্স্ট লাইনটা কি ছিল? 1 সেকেন্ড স্যার। আরে চৌধুরী বাবু, আমি তো গেছিলাম ওখানে। 1 মিনিট স্যার। আরে চৌধুরী বাবু, আমি তো গেছিলাম ওখানে 3-4 বার। কতবার করে ফোন করার চেষ্টা করলাম আমি, আর ওই মামদো পঙ্কজটা ফোনই তোলে না আমার। আপনার হাঁটুর ব্যথা কি আপনাকে বাড়িতে বসে থাকতে বাধ্য করছে? কোনো অয়েন্টমেন্ট, স্প্রে বা নিকাপ কি ব্যথা দূর করতে পারছে না? এরকমটা হলে আপনার প্রবলেমের সলিউশন আমার কাছে আছে। বাড়িতে নিয়ে আসুন গুড ফ্রেন্ড পেন রিলিভার। এটা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, কিচেনে, ওয়াকে, অফিসে, যে কোনো জায়গায়। এর জাদু ভাইব্রেশন আপনার নার্ভে এমন হিট পৌঁছে দেবে যাতে আপনার ব্যথা নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। এর জাপানিজ টেকনোলজিতে তৈরি ইলাস্ট্রেটেড বেল্ট যে কোনো জায়গায় আপনি ফিট করতে পারেন, যেখানে ইচ্ছে আপনি লাগাতে পারেন। ব্যাস, এটাকে আপনি বন্ধ করে দিন আর আপনার ব্যথা দূর করুন। কপিলদা, তোমার কি মনে হয় এই রোলটা পাবো আমি? দেখ, ক্রিয়েটিভ আর ডাইরেক্টরের হাতে আছে। আমার কাজ হলো শর্টলিস্ট করে ভেতরে পাঠিয়ে দেওয়া। এবার ভেতরের লোকেদের নিজস্ব পছন্দ, ওদের পলিটিক্স আছে, ওদের সমস্যা আছে। তুই একদিনে নিশ্চয়ই সব জেনে গেছিস। হ্যাঁ, কিন্তু দাদা একটা তো ঠিকঠাক রোল পাইয়ে দাও। রোজই তো বাবা জিজ্ঞেস করছে যে বিগ স্ক্রিনে কবে আসবো। সত্যি করে বলো না দাদা, আমার তো ভীষণভাবে ফ্রাস্ট্রেশনও শুরু হয়ে যাচ্ছে এখন। একটা কথা বলবো ফ্র্যাঙ্কলি, কি আমি রোল পাবো না? না, সে কথা নয়। দেখ সুনীল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা প্রথমে শর্টলিস্ট করে কোনো অডিশন ছাড়াই, শুধুমাত্র ফটোগ্রাফ দেখে। আর আই এম সরি টু সে, তোর পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ। আরে দাদা, প্রথমেই তো বলতে পারতে, তাহলে আমি নতুন পোর্টফোলিও বানিয়ে নিতাম। হ্যাঁ, বানিয়ে নে। আমার পরিচিত একটা ভালো ফটোগ্রাফার আছে, দারুণ পোর্টফোলিও বানিয়ে দেবে তোর। কি 75,000? হ্যাঁ, ও খুব এক্সপিরিয়েন্স ফটোগ্রাফার তো, তাই। আর ভালো পোর্টফোলিওর জন্য তো এখানে 1.5 থেকে 2 লাখ টাকা লেগেই যায়। তোর অ্যাক্টিং স্কুলও তো টপ ক্লাস ছিল, কি হলো 4 মাস হয়ে গেল, এখনো তো তোকে টিভিতেও দেখলাম না। বড় পর্দার কথা তো ছেড়েই বাবা, দিলাম। বড় ছোট সব পর্দায় আমাকে দেখতে পাবে এই পোর্টফোলিওটার পরে। একদম হিরোদের মতো দেখতে লাগবে, একদম গ্লসি, একটার পর একটা ফোন আসবে অফার নিয়ে। শুধু আমাকে এই পোর্টফোলিওটা বানাতে হবে। ঠিক আছে, টাকা দিয়ে দেবো অ্যাকাউন্টে। আই লাভ ইউ পাপা, থ্যাংক ইউ সো মাচ। পাপা, আমি খুব চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি অফার্স আসবে। আর কালকে তো আমি 3-3টে অডিশনে যাব। আরে হ্যাঁ, খুব ভালো। মা শোন, তোর যদি ওখানে কোনো প্রবলেম হয় তাহলে তুই ইগো নিয়ে বসে থাকিস না, সোজা এখানে ফিরে আয়। আরে আমাদের নাসিকেও চাকরি বাকরির অনেক সুযোগ আছে। পাপা, এরকমটা বলো না প্লিজ। আমি অপশন কনসিডারই করবো না যে আমার মুশকিল হবে। তুমি শুধু আমাকে পজিটিভ কথা বলো, আর তুমি এই বাড়ির সেফটির লোভ দেখিও না প্লিজ। মা, আমি ওই কথা বলতে চাইনি। আচ্ছা ছাড়, কালকে 3টে অডিশন আছে না, যা ওই দিকে মন দে। আমার দিক থেকে অল দ্য বেস্ট। আমার পক্ষ থেকেও বলে দাও না। আরে তোমার মাও তোমাকে অল দ্য বেস্ট বলছে। থ্যাংক ইউ পাপা, মাকেও থ্যাংক ইউ বলে দিও। আচ্ছা ঠিক আছে, আমি এখন ফোন রাখছি। হ্যাঁ, আমাকে রিহার্স করতে হবে। ঠিক আছে, বাই। ভাগ্য বলে অন্তত তোমার সাথে ঠিকভাবে কথা বলে। মানে আমার সঙ্গে সবসময় ঠিকভাবেই কথা বলে। আমার ফোন তো কালকে কেটেই দিল, দেখলে না তুমি? আমার সাথে কথাই বললো না। আচ্ছা, হয়তো তুমি ফোনেই ওকে কিছু উল্টোপাল্টা বলেছো। আরে আমি তো শুধু ওকে এটাই বলেছিলাম যে টিভি খারাপ জিনিস নয়, কোনো সিরিয়াল টিরিয়াল করে নে। ব্যাপারটা হচ্ছে, আমাদের প্রিয়া রোজ অডিশন দিচ্ছে। অডিশনটা মানে হচ্ছে একটা পরীক্ষা আর কি। এর মাধ্যমে ওনারা ঠিক করেন যে এই অ্যাক্টর এই রোলটাকে করতে পারবে বা পারবে না। যদি সে যোগ্য হয় তাহলে সে কাজটা পেয়ে যাবে। ও সব কিছু আমি বুঝি না। একটা কাজ তো করেছে বললো, এখন সেটা কবে চলবে, আদৌ চলবে কি চলবে না ভগবান জানে। সুনীল, দিস ইজ সুপারব ইয়ার। আই মিন লাইটিং, এক্সপ্রেশনস, কস্টিউম সব ঠিকঠাক। সুপার হট, আই মাস্ট সে। তাই না? এটা দিয়ে অ্যাটাক করবো ইন্ডাস্ট্রিতে। আই এম গোনা কিল ইট।
ইউ আর গনা কিল ইট ডুড। দেখে নিও, আমার ভবিষ্যৎবাণী সত্যি হবে। বৎস, তুমি অবশ্যই লিড রোল পেতে চলেছো। একদম, যদি তোমার কথাটা সত্যি হয়ে যায়। খুব প্রবলেম হয় মা বাবা ভাইকে বোঝাতে এই স্ট্রাগলটা যে কি জিনিস। সেম স্টোরি গো, মানে মা বুঝতেই চায় না, এত প্রশ্ন করে যে কি বলবো। পাপা লাকিলি একটু সেন্সিবল, কিন্তু উনিও আর কতদিন সেন্সিবল থাকবেন। কিন্তু মেন প্রবলেম তো এটাই যে ইন্ডাস্ট্রির বাইরের লোকজনদেরকে কে কবে বুঝেছে যে একটা রোলের পিছনে কত লোক ইনভলভ থাকে। এক্স্যাক্টলি। আচ্ছা, ওই পদকমল এন্টারটেনমেন্টের টেলিশপ কবে শুরু হবে? ইউ আর অলমোস্ট ডান অ্যাজ আ সেকেন্ড লিড। আরে ওর কথাই বলো না তুমি, মানে দুঃখী করে দিয়েছিল আমাকে। আমায় তো একদিন ফোন করলো, বললো যে তুমি ফাইনাল এখন, কাল অফিসে চলে এসো কন্ট্রাক্ট সাইন করতে। আমি তো খুশি। তারপর হঠাৎ রাতে কল এলো, বলছে যে চ্যানেল ইজ হ্যাভিং সেকেন্ড থটস, আর চ্যানেল বলছে যে এখন কাজটা শুরু হবে না। এবার আমি কি করব? ফরগেট ইট, ওনাদেরই ক্ষতি। দে আর লুজিং আউট অন আ স্টার। আচ্ছা শোনো, কালকে যাবে আমার সাথে কোথায়? সিদ্ধি বিনায়ক। ওরা মন প্রাণ দিয়ে পরিশ্রম করছিল, স্ট্রাগল করছিল আর প্রার্থনা করে চলেছিল, কিন্তু সেই প্রথম ব্রেক আর সেই সোনালী সুযোগ তারা কিছুতেই পাচ্ছিল না। সুনীল 2-3টে সিরিয়ালে খুবই ছোট ছোট রোল পায়, আর প্রিয়া 3টে অ্যাড ফিল্মের বেশি এগোতেই পারল না। দুজনের কেরিয়ার টেক অফ করছিলই না। আর যখন মুম্বাইয়ের মতো শহরে জীবন টেক অফ করে না, তখন সমস্যা ক্র্যাশ ল্যান্ডিং করে। বাবা পরের মাস থেকে টাকা পাঠাবে না আর। অনেক হয়েছে, অনেক হয়েছে। আরে 1.5 বছর হয়ে গেল মুম্বাই গেছিস, অনেক টাকা খরচ হয়েছে তোর পিছনে। কি হয়েছে? এই অ্যাক্টিং ফ্যাক্টিং এর ভূত মাথা থেকে তারা চুপচাপ দিল্লি ফিরে আয়, আর এখানে কোনো নতুন কাজ শুরু করে দে। আর 1 টাকাও তোকে আমি পাঠাবো না, বুঝেছিস? আরে রোজ 6টা করে অডিশন দিচ্ছি, কোনো কল আসছে না। আমি তো বুঝতেই পারছি না যে আমার কি করা উচিত। যে প্রোডাক্ট অ্যাডসগুলো ছিল না, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমার হাতেও কোনো কাজ নেই, টাকা পয়সা মোটামুটি শেষ। আচ্ছা প্রিয়া, আমাদের মধ্যে সেই ব্যাপারটা নেই নাকি? না সুনীল, শুধু সময়টা খারাপ যাচ্ছে, তাই ওই একটা দরজাই খুলছে না যেটা জীবন বদলে দেবে। আর আমি তো খোলা দরজাগুলো বন্ধ হতে দেখছি। যে একটা দরজা খোলা আছে সেটা শুধু বাড়ির। সরি প্রিয়া, আমায় মুম্বাই ছেড়ে যেতে হবে। তাহলে তো আমি এখানে একলা পড়ে যাব। তাহলে তুমি আমার সঙ্গে দিল্লি চলো, আমরা একসঙ্গে কোনো একটা কাজ শুরু করব, তারপর বিয়েও করে নেব। স্টার তো হতে পারলাম না, কিন্তু একসঙ্গে থেকে দুঃখটা তো কমাতে পারি। আর আমাদের রিয়েল লাইফ লাভ স্টোরি একসঙ্গে লঞ্চ করব। দিল্লি? দিল্লির কোথায় শুটিং হয় প্রিয়া? অ্যাকচুয়ালি ওখানে একটা থিয়েটার গ্রুপ আছে, আমি ওখানে ট্রাই করতে চাই। থিয়েটার গ্রুপ মানে? নাটক? দাঁড়া, তোর বাবার কথা বলবে। হ্যাঁ প্রিয়া, এই দিল্লির প্ল্যানটা কি? পাপা, আমি এখানে যে অডিশনগুলো দিয়েছি না, সেই প্রজেক্টগুলো শুরু হতে দেরি আছে, তাই ভাবলাম কিছুটা সময় দিল্লিতে ওই থিয়েটার গ্রুপটাই করে নি। কিন্তু প্রিয়া, দিল্লিতে তুমি কোথায় থাকবে? পাপা, মুম্বাইতে তো একলাই থাকছি। কিন্তু মুম্বাইয়ে তোমার বন্ধু রয়েছে, তোমার রুমমেট, তোমার প্রফেশনের। হ্যাঁ, দিল্লিতেও আমার একটা বন্ধু আছে, আমি ওর সাথেই থাকবো। তুমি টেনশন করো না, আমি নিজের খেয়াল রাখবো। আমি এমন কোনো কাজ করবো না যাতে তোমাদের লজ্জিত হতে হয়। দেখো মা, এই ব্যাপারে আমি কখনো কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু আজ একটা কথা বলতে চাইছি। এই দিল্লির ব্যাপারটা আমার ঠিক মনে হচ্ছে না। ব্যাস তুমি নাসিকে ফিরে এসো। এই নাসিকেও ওই থিয়েটার ইত্যাদি হয় তো? না পাপা, আমি আমার রাস্তা নিজেই বার করতে চাই। আর তাছাড়া আমি যদি নাসিক ফিরে যাই না, তাহলে আমি একটা শ্বাস পর্যন্ত নিতে পারবো না, থিয়েটার তো দূরের কথা। প্রত্যেক মুহূর্তে ফেলিয়ার হয়েছি মনে হবে। মা, বাড়ি ফেরা মানে ফেলিওর হওয়া নয়। জীবন সবাইকে চান্স দেয়, হতে পারে নাসিকে তোমার দ্বিতীয় চান্স হবে। আর যদি দিল্লিতে হয় পাপা? ঠিক আছে, মুম্বাই বা দিল্লি, আমাদের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। তুমি ওয়ার্ল্ডের বেস্ট পাপা। স্বপ্নের পাখি আকাশ পেয়েও উঠতে পারল না। নিজের হতাশা আর দুঃখকে প্যাক করে সুনীল আর প্রিয়া দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু ওই যাকে বলিউডের ফিল্মি নেশা বলে না,
সেটা কখনোই কাউকে অন্য কোথাও সেটেল হতে দেয় না। কিছুদিনের মধ্যে সুনীলের মনে হয় যে সে এবং প্রিয়া দিল্লিতে এসে তাদের স্বপ্নের সঙ্গে কম্প্রোমাইজ করেছে। থ্যাংক ইউ। আর 3-4 দিনের মধ্যে তোমার ফ্ল্যাটের ব্যবস্থা হয়ে যাবে, ওকে? ততদিন এখানে ম্যানেজ করে নাও। আমি তোমাকে নিজের বাড়িতে তো নিয়ে যেতে পারবো না, কিন্তু আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইটস ওকে সুনীল, আমি বুঝতে পারছি। আমি নিচ্ছি। এক পা এগিয়ে যখন মানুষকে দু পা পিছোতে হয়, তখন সেই শিক্ষাটা মাথায় রাখা উচিত। চলো, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আর একটা বিষয় শিখে নাও, বাড়ি তৈরি হয় আর্কিটেক্টের বুদ্ধিতে, কিন্তু ইন্টেরিয়র ডিজাইনিং হয় বাড়ির মতামতে, তাই না? তাহলে একজন ইন্টেরিয়র ডিজাইনারের একটা কথা ভালো করে মাথায় রাখা উচিত, কোনো ত্রিকোণ অঞ্চলে চতুষ্কোণ বানানোর চেষ্টা না করা উচিত। তুমি বলতে চাইছো যে যদি আমি 3 নম্বর কোণ হই তাহলে অ্যাক্টিং চতুর্থ কোণ, আর আমরা একে অন্যের জন্য তৈরি হইনি। কিন্তু বাবা, আমি ইন্টেরিয়রের লাইন জয়েন করতে চাই না। তাহলে কি করবি তুই? আমি ভাবছিলাম যে তুমি যদি হেল্প করো তাহলে আমি নিজে থেকে কিছু শুরু করতে পারবো। আমারও মনে হচ্ছে ওর অন্য কিছু করা উচিত। তুই ভাই ইন্টেরিয়রের প্রফেশনে, আমার ঠিক মনে হচ্ছে না। তাহলে নতুন কোনো ব্যবসা শুরু করবি? ট্রাভেল এজেন্সি খোলার কথা ভাবছি, টিকিটিং, প্যাকেজ ট্যুরস, ভালোই রোজগার হয়ে যাবে তাতে। মানে আবার একটা নতুন লাইন? আমার দিকে কেন তাকাচ্ছ? ট্রাভেল লাইন ঠিকই তো আছে। বাবা, এবার আমি যাই করব না, খুব ভাবনা চিন্তা করে করব। যা করব দিল্লিতেই করব, এখানেই একদম ছোট লেভেল থেকে শুরু করব। শুধু তোমার একটু হেল্প দরকার। তুমি হেল্প করবে তো? যদি ট্রাভেল এজেন্সি খুলতে হয় ওকে, তো ঠিক আছে, সাহায্য করবো ওকে। আমার এটাই ভয় লাগছে যে দ্বিতীয়বারেও যদি ও শুরু না করতে পারে তাহলে খুব আঘাত পাবে ও। যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয় না, তখন পরাজয়ের শুরুটা হয়ে যায়। কিন্তু চেষ্টাটা কোথায় করছে, কিভাবে করছে, এটা জানাটা কিন্তু খুবই জরুরি। আমরা তো আছি ওকে সাহায্য করার জন্যে, বাকিটা ওর উপর ডিপেন্ড করছে কতটা ইন্টারেস্টেড হবে। কিন্তু এটা সব থেকে বড় জরুরি, অ্যাক্টিংয়ের ভূত মাথা থেকে কতটা নামছে, বুঝতে পারছো? ভাই বিমল, কত মাসের জন্য ফ্ল্যাটটা দরকার হবে সেটা আমি জানি না, কিন্তু 1 সপ্তাহের মধ্যে চাই, খুব আর্জেন্ট এটা। দেখ ভাই সুনীল, কলেজের বন্ধুত্ব আমাদের, সেজন্য তোকে না তো বলতে পারি না, কিন্তু আমার যে ফ্ল্যাটটা আছে না ভাই, সেটা 1 বছর ধরে বন্ধ পড়ে আছে। তুই ওসব নিয়ে ভাবিস না ভাই, ফ্ল্যাট খুলিয়ে আমি ওটা পরিষ্কার করিয়ে নেব। ভাই, এটা গার্লফ্রেন্ডের ব্যাপার, মুম্বাই থেকে এসেছে। বুঝতে পারছি ভাই, কিন্তু তুই তো আমার বাবাকে চিনিস, উনি কি বলবেন? বাবা বলবে যে কোনো বন্ধু বান্ধবকে না দিয়ে কোনো ভাড়াটাকে বরং দিয়ে দে। আরে ভাড়া তো দেবো আমি, টেনশন নিচ্ছিস কেন তুই ভাই? তুই বল না কত ভাড়া লাগবে। চলে আয়, ওয়েলকাম। তো এই হলো ভাই আমার ফ্ল্যাট, আই মিন আজ থেকে তোদের হলো। আই এম সো সরি ভাই, আমি জায়গাটা পরিষ্কার করাতে পারিনি। আসলে ভাই সকাল থেকে খুব প্রেশারে আছি তো, ও আমি ওয়াচম্যানকে বলে দিয়েছি ও জায়গাটা পরিষ্কার করিয়ে দেবে ভালো করে, ঠিক আছে? চাবি। থ্যাংক ইউ সো মাচ বিমল। আরে থ্যাংক ইউ বলো না প্লিজ। আরে এমনিতেও আমার খারাপ লাগছে যে কলেজে বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে আমাকে ভাড়া নিতে হচ্ছে। এই শোন, ফ্রিতে আমি এমনিও থাকতাম না এখানে। আরে ভাই, তুই মার্কেট রেটের থেকে কম নিচ্ছিস, ডিপোজিটও নিচ্ছিস না। বন্ধুত্ব আর বিজনেস সবসময় আলাদা রাখা উচিত। আর তুই যেটা আমাদের জন্য করলি, থ্যাংক ইউ সো মাচ ভাই। এই শোন, এইসব ফিল্মি ডায়লগ না আমায় বলিস না, বুঝলি? আরে হ্যাঁ, আমার সাথে অতুলের কথা হয়েছিল, ও আমাকে বললো যে তুই ফিরে এসেছিস। তোর কথা হয়েছে ওর সাথে? না ভাই, কিন্তু আজই কল করবো ভাবছি ওকে। আমি এখন আসি, আর তোমরা আরামসে সেটেল হয়ে যাও। আর যদি কোনো কিছু দরকার হয় না তাহলে আমাকে বলো। চল ভাই, আসি তাহলে। বাই বাই। বাই বাই। একটা কথা বলার ছিল। আমি ট্রাভেল এজেন্সি খুলছি, বাবা হেল্প করছে। শুধু এটা একবার চালু হতে দাও, তারপর আমি দুজনের খুব ভালো মতন খেয়াল রাখবো। দ্যাটস গ্রেট নিউজ সুনীল। আর আমি তোমার কাজে তোমাকে হেল্প করব।
আমি অ্যাকাউন্টসের ব্যাপারে খুব ভালো জানি। আর ইউ শিওর তুমি আমার সঙ্গে কাজ করবে? সুনীল, আমরা জীবন একসঙ্গে কাটানোর ডিসিশন নিয়েছি, তাহলে কাজ কেন নয়? ভাবো আমরা একটা মুভি করছি যেখানে আমরা দুজন ট্রাভেল এজেন্টসের ক্যারেক্টার প্লে করছি, লিড রোল। তুমি এখনো খুব কষ্ট পাচ্ছ না? প্রবলেমটা কি জানো প্রিয়া, ওই মনে আছে রঞ্জিত স্যার কি বলতেন, যে তুমি ক্যারেক্টারের দুনিয়াটা অনুভব করো, ওর মতো ভাবো, ওই ক্যারেক্টারটাকে নিজের মধ্যে বসিয়ে নাও। যতক্ষণ না তুমি ওই ক্যারেক্টারটা হতে পারছো ততক্ষণ তুমি ওটা করতে পারবে না। সেটাতেই তো ভয় লাগছে। আমি ট্রাভেল এজেন্টের ক্যারেক্টারটা হতেই পারছি না, তাহলে এই বিজনেসটা কি করে চালু করব? আমার ভিতরের না যে অ্যাক্টরটা রয়েছে সে এখন জেগে উঠেছে, আর রিয়েল লাইফেও আমি আমার ভিতরের অ্যাক্টরের ক্যারেক্টারটাকে প্লে করতে চাই। আর শুধু অ্যাক্টরটা নয়, বরং সে স্টারটাকে। হয়তো একদিন আমরা এই ক্যারেক্টারটা প্লে করার সুযোগ পেয়ে যাব, আমরা দুজনেই আমাদের দুজনের স্বপ্নটাকে বাঁচা সেকেন্ড চান্স পাবো। ট্রাভেল এজেন্সির বিজনেস 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু সুনীলের সেকেন্ড চান্স কিছুতেই আসতে চাইছিল না। সুনীলের বিজনেসে মন ছিল না, আর স্বাভাবিকভাবেই বিজনেস খুবই খারাপ চলছিল। সেই সময় সুনীলের ঘনিষ্ঠ বন্ধু অতুলও নিজের মোবাইল দোকান নিয়ে খুবই অস্বস্তিতে ভুগছিল। সুনীল আর অতুল যখন নিজেদের প্রফেশনে আর কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিল না, তখন স্বপ্নের পাখি আবার ছটফট করে উঠল, আর এবার অপরাধ ইন্ধন দিল, আর পাখিরা দ্বিতীয়বার সুযোগ পেয়ে আকাশে উঠতে শুরু করলো। টাইম হয়ে গেছে অতুল, চল। চল ভাই। হে জয়। হাই সুনীল দাদা। দাদা তুমি এখানে কি করে এলে? আরে ওই আমি এখান থেকে যাচ্ছিলাম তো। যাই হোক, তুই কেমন আছিস? আমি ঠিক আছি, তুমি বাড়ি চলো না। হ্যাঁ, না ও মানে পরে যাব। আচ্ছা আচ্ছা, পিসি কেমন আছে? আর পিসে মশাই? জয়, কি করছিস? চল, তোর জন্য দেরি হচ্ছে তো। সুনীল দা, তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে? তাহলে আমি বাস ছেড়ে দেবো। না জয়, তুই একটা কাজ কর, বাসে চলে যা, আমরা পরে কখনো দেখা করে নেবো। ঠিক আছে দাদা, বাড়ি এসো কিন্তু। Bye. বাই, সি ইউ সুন। হবে না রে, জয় না, অন্য কাউকে ধরতে হবে। আরে ওতে কি প্রবলেম আছে? আরে ভাই, ও আমার ছোট ভাই, ওকে দেখে আমার ইমোশনস চলে আসছে। ভাই আমি কিডন্যাপারের ক্যারেক্টার প্লেই করতে পারছি না, রিটেক করতে হবে, আর স্ক্রিপ্ট চেঞ্জ করতে হবে। আরে কি পাগলের মতন কথা বলছিস তুই? স্ক্রিপ্ট চেঞ্জ করতে হবে? পুরো প্ল্যানটা তো তুই করেছিস, আর হঠাৎ করে এখন ক্যারেক্টার চেঞ্জ করার কথা বলছিস? আরে তুই বুঝবি না ভাই, তুই আমার কথাগুলো মন দিয়ে শোন এবার। আমাদের অন্য কাউকে কিডন্যাপ করতে হবে, যার সঙ্গে কোনো রকম ইমোশনাল কানেকশন নেই, বুঝেছিস? অন্য কেউ। আরে কি অন্য কেউ? কাকে তুলে নিয়ে যাবো? দীপক গুপ্তা। আরে এটা আবার কে ভাই? ঋষিকেশ গুপ্তা ওর বাবা, দিল্লির বিরাট বড় মিষ্টি ব্যবসায়ী ভাই, কোটি টাকার টার্ন ওভার রে। বাড়ি দেখলে না ভাই পাগল হয়ে যাবি। দীপক ওই ঋষিকেশ গুপ্তার ছোট ছেলে, ফ্যামিলির সব থেকে আদরের। ওদের যে মেন দোকানটা আছে না, ওটা রোজকার বিলিং কত জানিস? প্রায় 25 লাখ টাকা। ভাব। তাছাড়া ঋষিকেশ গুপ্তার বড় ছেলেও রয়েছে, পবন গুপ্তা। আর বেস্ট ব্যাপারটা কি জানিস? স্কুলটা এতটাই কাছে যে নো স্কুল বাস। এত বড় বাপের ছেলে, আরে এসি গাড়িতে যাতায়াত করে নিশ্চয়ই? আরে না রে, স্কুলটা এতটাই কাছে যে ও হেঁটেই যাতায়াত করে।
এক সপ্তাহ চোখে চোখে রাখবো, তারপর কাজটা করবো। দেখ ভাই, আমরা তো চুপচাপই ট্রাই করব, কিন্তু তো দীপক গুপ্তা কি করে চুপচাপ বসবে? চিৎকার কেন করবে না? চিৎকার এর জন্য করবে না, কারণ এবার কিডন্যাপার একদম ক্যারেক্টারে থাকবে। স্মেলটা ভালো। তোমাকে টেনশনে ফেলতে চাই না, কিন্তু আমি না বললে আমি টেনশনে পড়ে যাব। কি? বিয়ে কবে করব? থ্যাংক গড, তুই তো আমায় ভয় পাইয়ে দিয়েছিস। তুমি কি ভেবেছিলে আমি মা হতে চলেছি? সেটাও হতে চাই, কিন্তু তার আগে বিয়ে করতে হবে। সেটাও তো করবো। যেন যেরকমটা আছি না এখন, এরকমটা ঠিক লাগে। কখনো কখনো খুব একা নিঃসঙ্গ মনে হয়, কিন্তু সহজ নয় না এসব। অ্যাক্টিং মিস করো? চান্স কোথায় যে মিস করবো? যদি তুমি সেকেন্ড চান্স পাও, করবে? এই অ্যাক্টিং এর ভূতটা মাথা থেকে যাচ্ছে না। না, আমি যদি সেকেন্ড চান্স পাই না, আমি পাক্কা মুম্বাই ফিরে যাব। বলো, তুমি অ্যাক্ট্রেস হতে চাও? স্ট্রাগলারের ক্যারেক্টার না, স্টারের। আমি আবার জিজ্ঞেস করছি, যদি তুমি আবার সুযোগ পাও মুম্বাই ফিরে গিয়ে অ্যাক্ট্রেস হওয়ার, যাবে? কিন্তু কিভাবে? কোনো প্ল্যান আছে তোমার কাছে? আছে তো। প্রিয়া স্ট্রাগলের সাকসেসের মাঝখানে একটা খাদ আছে, আর ওই খাদটা পার করতে গেলে আমাদের একটা পুলিশ সাপোর্ট চাই। এমন একটা সাপোর্ট যেটা আমাদের সমস্ত ডিফিকাল্ট টাইমে সাপোর্ট দেবে, আমাদের খাদে কখনো পড়তে দেবে না। আর ওই সাপোর্টটাই তোমায় আর আমায় সমস্ত অডিশনে পৌঁছে দেবে। আর ওই অডিশনগুলো আমাদেরকে ধীরে ধীরে লিড রোল দেবে, আর সেই লিড রোল থেকে আমরা স্টার হতে পারবো। সেটাই হবে আমাদের সাপোর্ট সিস্টেম। কিন্তু সাপোর্টের সাথে তোমার কি সম্পর্ক? ঠিক বুঝলাম না। ওই ইন্ডাস্ট্রিতে, ওই দুনিয়াতে সাপোর্টের জন্য শুধু একটাই জিনিস রয়েছে, আর সেটা হচ্ছে টাকা, মানি। তুমি বলো না, আমরা স্ট্রাগল করা কেন ছাড়লাম? এবার আমাদের কাছে সাপোর্ট কিভাবে আসবে? এবার আমরা সাপোর্ট নিজেরাই নিজেদের করব। তোমার বাবার থেকেও হেল্প চাইবো না, আমার বাবার থেকেও না। এবার 2 বছরের খরচা অ্যাডভান্স তৈরি করে তারপর মুম্বাইতে যাব, আর তারপর স্ট্রাগল করব। কিভাবে? কোনো আইডিয়া আছে তোমার কাছে? হ্যাঁ গরিমা, কি হয়েছে? দীপক বাড়ি ফিরেছে? আরে না না, এখনো বাড়িতে আসেনি। ওর সব বন্ধুদের ফোন করেছি, তারা সবাই বাড়িতে চলে গেছে, কিন্তু ওই এখনো ফেরেনি। আরে কি উল্টোপাল্টা বলছো? 3:30 বেজে গেল, 2:45 সময় বাড়ি ফেরার কথা, এখনো বাড়ি ফেরেনি। আমার মনে হচ্ছে কিছু তো হয়েছে। তুমি কিছু একটা করো, আমার ভীষণ ভয় করছে। হ্যাঁ, আমি দেখছি। কি হয়েছে বাবা? তুমি আমায় ডেকেছো? হ্যাঁ বাবা, দীপক এখনো বাড়িতে ফেরেনি। আরে 3:30 বেজে গেছে। আরে সেই জন্যই তো জানি না ছেলেটা কোথায় পড়ে আছে। চল তোর স্কুলে গিয়ে একবার দেখি। হ্যাঁ, চল চলো। চল। ঘড়ির কাঁটা এগিয়ে চললো, এগিয়ে চললো আর এগিয়ে চললো। রাত হলো, তারপর সকাল হলো, কিন্তু দীপক গুপ্তা বাড়ি ফিরল না। তাকে সত্যি অপহরণ করা হয়েছিল। সুনীল আর অতুল তাদের উদ্দেশ্যের প্রথম ধাপ পার করে ফেলেছিল। দ্বিতীয় ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। মুক্তিপণের টাকা সঠিকভাবে পেতে হতো, যাতে সুনীল আর অতুল নিজেদের জীবনের দ্বিতীয় চান্সটা নিজেরাই ফিনান্স করতে পারে। কিন্তু এটা কি কখনো হতে পারে যে কারো ভালো কাজের ভিত পরিশ্রম না হয়ে অপরাধ হবে? এমন একজন যুবক যার মধ্যে অ্যাক্টিং এর নেশা ছিল, পাগলামও ছিল, যে মুম্বাইতে গিয়ে অ্যাক্টিং এর শিক্ষা নিয়েছিল, সংঘর্ষ করেছিল, আর এখন সেই মানুষটাই একজন কিডন্যাপার হয়ে যায়।
এমন একজন রিয়েল লাইফ চরিত্র যেটা কিনা তার জীবনের সবচেয়ে খারাপ রোলের রূপ নিতে চলেছিল। সুনীল দীপক গুপ্তাকে কিভাবে প্রভাবিত করে? দীপক কি কোনো চিৎকার করেছিল? দীপককে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? আর এই কিডন্যাপিং এর ড্রামার পরিণতি কি হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শাস্তি একজনকে, শিক্ষা গোটা দেশকে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.